ওয়েলকাম টু বিএস একাডেমি। বিএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তো আগের দিন আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রির আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই পার্টের মধ্যে আইএনসির বেসিক আইডিয়াটা আমরা পেয়েছি। তো যারা এখনো আগের ক্লাসটা আমার দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তো সেখানে ক্লিক করে আগের ক্লাসটা অবশ্যই দেখো, নাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে একটু অসুবিধা হবে। তবুও আমি এই ক্লাসটা শুরু করার আগে আগের দিনের ক্লাসে যা পড়িয়েছি তার একটু মেমোরাইজ করে নেবো জিনিসগুলো। তো চলে যাই। তো সাবজেক্ট ইন্ডিয়ান হিস্ট্রি, আমাদের টপিক হচ্ছিল আমাদের টপিক ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কখন প্রতিষ্ঠিত হয়েছিল? আমি বলেছিলাম 1885-তে। ইন 1885 ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা করেন কে? এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে 28 থেকে 31 ডিসেম্বর বোম্বেতে। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং সেখানে প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। আমি আগের দিন বলে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি উমেশ চন্দ্র ব্যানার্জি, তো উনি ব্রাহ্মণ থেকে খ্রিস্টান হয়েছিলেন, যার জন্য ওনার টাইটেলটা চেঞ্জ হয়ে ব্যানার্জি থেকে বনার্জি হয়। তাহলে উমেশ চন্দ্র ব্যানার্জি অর বনার্জি ছিলেন 1885 খ্রিস্টাব্দে যে 28 থেকে 31 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে, সেখানে সভাপতি। এটি বোম্বেতে হয়েছিল। সেকেন্ড সেশন হয়েছিল 1886-তে। কে ছিল বলো? 1886-তে দাদাভাই নওরোজি। কোথা থেকে ছিলেন? না, উনি ক্যালকাটা থেকে প্রেসিডেন্ট ছিলেন। 1886-তে দাদাভাই নওরোজি, অর্থাৎ এটা জাতীয় কংগ্রেসের সেকেন্ড সেশন। প্রত্যেক বছরের ডিসেম্বর মাস করে, আনুমানিক ডিসেম্বর মাস করে কিন্তু ওই জাতীয় কংগ্রেসের অধিবেশন গুলো হতো। তো 1886-তে দাদাভাই নওরোজি ক্যালকাটা থেকে সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন। কলকাতায় হয়েছিল অধিবেশনটা। এরপর থার্ড সেশন হয়েছিল কোথায়? যারা ক্লাস করেছো আগের ক্লাসটা আমার, তারা অবশ্যই বলতে পারবে। থার্ড সেশন হয়েছিল 1887-তে এবং প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তায়েবজি। আমি কি বলেছিলাম? উনি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট। 1887-তে বদরুদ্দিন তায়েবজি ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। 1888-তে জর্জ উলে, এটার একটা ইম্পর্টেন্স ছিল। বলেছিলাম যে 1888-তে জর্জ উলে ছিলেন প্রেসিডেন্ট এবং তিনি ছিলেন ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট, জাতীয় কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেসের ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট। এগুলো প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসে প্রশ্নগুলো। 1896-এ প্রেসিডেন্ট ছিলেন রহিমাতুল্লাহ এম সায়ানি। সেশনটা হয়েছিল ক্যালকাটাতে। কেন বলছি এই সেশনটা? কারণ এর একটা গুরুত্ব আছে। 1896 রহিমাতুল্লাহ এম সায়ানি, তিনি ক্যালকাটা থেকে প্রেসিডেন্ট ছিলেন। এই যে 1896 জাতীয় কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল, এর ইম্পর্টেন্স হচ্ছে প্রথমবারের জন্য আমাদের ভারতবর্ষের যে
ন্যাশনাল সং অর্থাৎ বন্দে মাতারাম প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল? বন্দে মাতারাম, বন্দে মাতারাম। ফার্স্ট স্যাং। বন্দে মাতারাম প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল। তাহলে এটা প্রশ্ন আসবে যে বন্দে মাতারাম বা আমাদের ন্যাশনাল সং প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? তো উত্তর হবে 1896। বলবে 1896 প্রেসিডেন্ট কে ছিলেন যখন আমাদের ন্যাশনাল সং বন্দে মাতারাম গাওয়া হয়েছিল? প্রেসিডেন্ট ছিলেন রহিমাতুল্লাহ এম সাহানি। সেশনটি কোথায় হয়েছিল? কলকাতাতে সেশনটি অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এটা গেল ইম্পর্টেন্স। এরপর আমরা 1907 পর্যন্ত বলেছিলাম যে 1907-এ প্রেসিডেন্ট কে ছিলেন? রাসবিহারী ঘোষ। গুলিয়ে ফেলবে না কেউ রাসবিহারী বোসের সাথে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, রাসবিহারী ঘোষ। আমি আবার নামটা লিখছি। অধিবেশনটা কোথায় হয়েছিল? সুরাটে। তাহলে 1907 খ্রিস্টাব্দে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে সুরাটে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল। এই অধিবেশনের ইম্পর্টেন্স কি ছিল? বলেছিলাম যে জাতীয় কংগ্রেসের মধ্যে দুটো ভাগ হয়ে গিয়েছিল, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। তো যারা চরমপন্থী ছিল তাদেরকে কি বলতাম? এক্সট্রিমিস্ট। এবং নরমপন্থীদের বলা হতো মডারেটস। এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটস অর্থাৎ চরমপন্থী এবং নরমপন্থী, এই দুই ভাগে ভাগ হয়ে যায় 1907 খ্রিস্টাব্দে যে অধিবেশন হয়েছিল সুরাটে জাতীয় কংগ্রেসের, এবং সেখানে প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। তো এর পরের বছর অর্থাৎ 1908 সেবারও প্রেসিডেন্ট ছিলেন রাসবিহারী ঘোষ। হয়েছিল সেশনটা কোথায়? ম্যাড্রাসে। তোমাদেরকে একটু কিন্তু খেয়াল করে পড়ার সময় এগুলো মাথায় রাখতে হবে, যে মনে রাখতে হবে যে ইয়ার ইম্পর্টেন্স হচ্ছে কোন বছর অধিবেশনটা বসেছে। সেকেন্ড মনে রাখবো কি প্রেসিডেন্ট কে আছে, সেই সময় প্রেসিডেন্ট কে ছিলেন সেটা মনে রাখবো, এবং প্লেস, কোন প্লেস থেকে অধিবেশনগুলো হতো সেই প্লেস। এই তিনটে জিনিস তো মনে রাখতেই হবে। এবার সমস্ত সেশন মনে রাখার দরকার নেই, বারবার বলছি সমস্ত সেশন মনে রাখার দরকার নেই, শুধু সেইগুলোই মনে রাখবো যেগুলোর ইম্পর্টেন্স আছে এবং পরীক্ষা থেকে সেইগুলো থেকেই প্রশ্ন আসে। তো 1907-এ যেমন সুরাটে হয়েছিল, রাসবিহারী ঘোষ ছিলেন, এর ইম্পর্টেন্স আছে যে কংগ্রেস এক্সট্রিমিস্ট আর মডারেট এই দুভাগে ভাগ হয়ে গেছিল। 1908-এ রাসবিহারী ঘোষ মাদ্রাজ থেকে ছিলেন। তো এটার খুব একটা ইম্পর্টেন্স নেই, এটার একটা ইম্পর্টেন্স আছে, কখনো কখনো পরীক্ষায় চলে আসতে পারে এবং খুব কমই এসছে, যে এই সেশনে কনস্টিটিউশন অফ কংগ্রেস এটার রেজলিউশন পাস হয়েছিল। তো কংগ্রেসের নিজস্ব একটা কনস্টিটিউশন তৈরি করার ব্যাপারে সেই নিয়ে আলোচনা হয়েছিল 1908-এ ম্যাড্রাস সেশন থেকে। রাসবিহারী ঘোষ ছিলেন প্রেসিডেন্ট। তো 1907, 1908 দুটোতেই রাসবিহারী ঘোষ ছিলেন। তোমরা কিন্তু এগুলো সব খাতায় নোট ডাউন করো এবং বারবার রিভিশন দাও, পড়ো, দেখো ঠিক মনে আসবে। এরপরে এটার উপরে এমসিকিউ যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু এগুলো আস্তে আস্তে দেখলেই মনে পড়ে যাবে। তো এরপর দেখে নেবো পরের সেশন, ইম্পর্টেন্ট সেশন কি আছে। তো আমরা লাস্ট বললাম 1908-এ রাসবিহারী ঘোষকে নিয়ে। পরের সেশন ইম্পর্টেন্ট 1911। 1911 প্রেসিডেন্ট কে ছিলেন? বি.এন. ধর, বিশান নারায়ণ ধর, উনি ছিলেন প্রেসিডেন্ট। কোথা থেকে হয়েছিল? ক্যালকাটা, অর্থাৎ ক্যালকাটা সেশন ছিল আইএনসি। 1911-য় বি.এন. ধর ছিলেন প্রেসিডেন্ট। তো এই সেশনের ইম্পর্টেন্স কি ছিল?
আগে বললাম 1896 আমাদের ন্যাশনাল সং অর্থাৎ বন্দে মাতারাম প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল, আর 1911 আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন ফার্স্ট টাইম স্যাং। তো জনগণ মন প্রথমবারের জন্য অর্থাৎ আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল কোন সেশনে? ক্যালকাটা সেশনে। কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে। প্রেসিডেন্ট কে ছিলেন? বিএন ধর। তাহলে এই টোটাল চারটে পয়েন্ট কি কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এবং প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এবং সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবো, পরপর সাল ওয়াইজ ইম্পর্টেন্ট সেশন গুলো মনে রাখবো, তাদের ইয়ার, প্রেসিডেন্ট, প্লেস, ইম্পর্টেন্স, এইভাবে। তো 1911 গেল। 1911 পর ইম্পর্টেন্ট সেশন 1916, খুবই ইম্পর্টেন্ট সেশন 1916 জাতীয় কংগ্রেসের। 1907 আমরা দেখেছিলাম 1907 কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেছিল, চরমপন্থী, নরমপন্থী। 1916 সেই কংগ্রেসের আবার মিলন হলো, চরমপন্থী, নরমপন্থী অর্থাৎ এক্সট্রিমিস্ট এবং মডারেটস তারা আবার মিলিত হলো 1916। প্রেসিডেন্ট কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। ছিলেন প্রেসিডেন্ট। হয়েছিল কোথায়? লখনৌতে। তাহলে 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন হয়েছিল, প্রেসিডেন্ট ছিলেন অম্বিকাচরণ মজুমদার। এবং ইম্পর্টেন্স, ইউনিটি অফ কংগ্রেস, অর্থাৎ নরমপন্থী চরমপন্থী এরা যে দুটো ভাগ হয়ে গেছিল 1907 সুরাট অধিবেশনে, সেটা আবার জয়েন্ট হয়ে গেল। এবং মুসলিম লীগ কংগ্রেসের সাথে জয়েন করলো এই সেশনের মাধ্যমে। তাহলে আরেকটা পয়েন্ট কি হলো? মুসলিম লীগ প্লাস কংগ্রেস, এদের দুজনের মধ্যে লখনৌ প্যাক্ট স্বাক্ষরিত হলো। কি হলো? নিচেটা দেখা যাচ্ছে ঠিক মতো? দেখা যাচ্ছে না, সরি, আমি উপরে লিখছি একটু। তো 1916 খ্রিস্টাব্দে লখনৌতে জাতীয় কংগ্রেসের সেশন হলো, অম্বিকাচরণ মজুমদার প্রেসিডেন্ট। এবং কি হলো এখানে? ইউনিটি অফ কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস যে দুটো ভাগ ছিল 1907 তারা আবার এক কাছে হয়ে গেল। এবং লখনৌ প্যাক্ট, এটাও প্রশ্ন আছে যে লখনৌ প্যাক্ট কাদের কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল স্বাক্ষরিত। ইতিহাসে এই যে বিভিন্ন চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো লখনৌ প্যাক্ট কাদের মধ্যে হলো? মুসলিম লীগ এবং কংগ্রেস, মুসলিম লীগ অ্যান্ড কংগ্রেস। তাহলে 1916 লখনৌ অধিবেশন, প্রেসিডেন্ট অম্বিকাচরণ মজুমদার, লখনৌ প্যাক্ট মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে, ইউনিটি অফ কংগ্রেস অর্থাৎ 1907 ভাগ হয়ে গেছিল, 1916 এসে আবার জুড়ে গেল। তো খুব ইম্পর্টেন্ট সেশন একটা, এটা থেকে খুবই গুরুত্বপূর্ণ সেশন, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, তো ভালো করে তোমরা মনে রাখবে এটা। তো 1916 সাল গেল, এবার আসবো 1917। তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। 1916 গেল লখনৌ সেশন। 1916 এই সালটা আইএনএম এর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় একই সাথে এই বছর 1916 দুটি অর্গানাইজেশন চালু হয়েছিল। কিরকম? একটি বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে, আরেকটি অ্যানি বেসান্তের নেতৃত্বে।
এবং দুটোই ছিল হোম রুল লীগ। তো 1916 বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগ গঠন করলেন এবং হোম রুল লীগ মুভমেন্ট চালু করলেন, এবং অ্যানি বেসান্ত হোম রুল লীগ মুভমেন্ট চালু করলেন। তো অ্যানি বেসান্ত একজন জন্ম হয়েছিল ওনার ব্রিটেনে, এবং ওনার বাবা হাফ ব্রিটিশ হাফ আইরিশ ছিলেন। তো তা সত্ত্বেও ভারতের স্বাধীনতা সংগ্রামে অ্যানি বেসান্তের অবদান অনস্বীকার্য। তিনি প্রচুরভাবে আমাদের গান্ধীজির সহযোগী ছিলেন এবং ওনার সাথে থেকে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তো হোম রুল লীগ, অ্যানি বেসান্তের নেতৃত্বে যে হোম রুল লীগ তৈরি হয়েছিল, তো তার যে বারবারন্ত সেটা দেখে ব্রিটিশরা খুব ভয় খেয়ে গেছিল। তো ভয় খেয়ে তারা কি করলো, অ্যানি বেসান্তকে অন্তরীণ করলো নিজের ঘরে। কিরকম ব্যাপারটা, চারদিক থেকে নিজের ঘরেই বন্দি থাকবে, চারদিক থেকে পুলিশ দিয়ে প্রোটেকশন থাকবে। ব্রিটিশরা তাদের পুলিশ প্রোটেকশন দিয়ে সারা বাড়ির চারদিকে ঘিরে রেখে দিল এবং বাড়ির ভেতরেই থাকবে, কোথাও বেরোতে পারবে না বাইরে। তো এইরকম ভাবে অ্যানি বেসান্তকে অন্তরীণ করে রেখে দিল। কিন্তু ওনাকে অন্তরীণ করার ফলে সারা ভারতবর্ষ জুড়ে ব্যাপক গণ আন্দোলন শুরু হলো। সবাই ক্ষোভে ফেটে পড়লো ব্রিটিশদের বিরুদ্ধে এবং জায়গায় জায়গায় ক্ষিপ্ত সংঘর্ষ তৈরি হলো। তখন ব্রিটিশরা ভয় খেয়ে গেল এবং অ্যানি বেসান্তকে ছাড়তে বাধ্য হলো, অর্থাৎ তাকে মুক্ত করে দিল। এই দেখে গান্ধীজি 1917-তে প্রেসিডেন্ট করলেন অ্যানি বেসান্তকে। অ্যানি বেসান্ত 1917 আইএনসির প্রেসিডেন্ট। প্লেস ক্যালকাটা। অর্থাৎ জাতীয় কংগ্রেসে 1917 কলকাতা সেশন হয়েছিল এবং তাতে প্রেসিডেন্ট ছিল অ্যানি বেসান্ত। ইম্পর্টেন্স, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং জাতীয় কংগ্রেস থেকে যদি দুটো প্রশ্ন আসার চান্স থাকে কোনো পরীক্ষা, এটা একটা আসবে, আরেকটা পরে বলবো। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। জাতীয় কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত। 1917 সালটা মনে রাখবে। 1917 খ্রিস্টাব্দে ক্যালকাটা অধিবেশনে জাতীয় কংগ্রেসের অ্যানি বেসান্ত ছিলেন প্রেসিডেন্ট এবং তিনি ছিলেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি। এই প্রশ্নটা আসে, বারবার আসে পরীক্ষায়, যে আইএনসির ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন দেবে, অ্যানি বেসান্ত উত্তর করে আসবে। ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। 1919-এ প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহেরু। হয়েছিল সেশনটা অমৃতসর অধিবেশন, জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশন হয়েছিল মতিলাল নেহেরু। সেরকম কোনো ইম্পর্টেন্স নেই, এই সময় খিলাফত মুভমেন্ট চলছিল, সেটারই রেজলিউশন পাস হয়েছিল এখানে, ওটা নিয়ে আলোচনা হয়েছিল আর কি, খিলাফত মুভমেন্ট সম্বন্ধে। 1919 খিলাফত মুভমেন্ট। তো 1917 অ্যানি বেসান্ত ক্যালকাটা অধিবেশন থেকে তিনি ছিলেন সভাপতি এবং 1919-এ মতিলাল নেহেরু অমৃতসর অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন। 1919 গেল, এরপর আসবো 1920। 1920 স্পেশালিটি কি? 1920-তে জাতীয় কংগ্রেসের দুটো অধিবেশন হয়েছিল, একটা স্পেশাল সেশন হয়েছিল, একটা নর্মাল যেমন বার্ষিক অধিবেশন হয় সেরকম হয়েছিল। তো দেখে নেবো কি কি ছিল। ইয়ার 1920। 1920 কেন বিখ্যাত? অসহযোগ আন্দোলন, গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্ট 1920 সালে শুরু হয়েছিল। তো 1920-র যে স্পেশাল সেশন হয়েছিল সেটাই আমরা ফার্স্ট দেখব। স্পেশাল সেশন, বিশেষ অধিবেশন। মাঝে মাঝে জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশন বসতো হঠাৎ কোনো জরুরি প্রয়োজন পড়লে। 1920 স্পেশাল সেশন, প্রেসিডেন্ট ছিলেন
লালা লাজপত রায়। লালা লাজপত রায় ছিলেন 1920 যে স্পেশাল সেশন বসেছিল, কোথা থেকে বসেছিল? ক্যালকাটা। তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট অধিবেশন সব কিন্তু বেশিরভাগই ক্যালকাটা থেকে। তো ক্যালকাটায় যে ক্যালকাটা অধিবেশন যত যত সালে হয়েছিল সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন খুবই আসে। 1920 স্পেশাল সেশন, লালা লাজপত রায় প্রেসিডেন্ট ছিলেন, ক্যালকাটায় অধিবেশন হয়েছিল। এটার ইম্পর্টেন্স কি ছিল, কেন রাখা হয়েছিল স্পেশাল সেশন? এই যে বললাম, নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলন, তার রেজলিউশন পাস হয়েছিল এই সেশনে, তার জন্য এই সেশনটা ডাকা হয়েছিল। লালা লাজপত রায় ছিলেন প্রেসিডেন্ট, ক্যালকাটা অধিবেশন হয়েছিল, 1920 স্পেশাল সেশন, নন কোঅপারেশন মুভমেন্ট রেজলিউশন পাস হয়েছিল। এটা গেল 1920 স্পেশাল সেশন। এবার 1920 যে ডিসেম্বরে বার্ষিক অধিবেশন হয় 1920তেই, ওটার প্রেসিডেন্ট ছিলেন সি বিজয় রাঘবচারিয়ার। সি বিজয় রাঘবচারিয়ার উনি ছিলেন 1920 প্রেসিডেন্ট, এবং কোন প্লেস থেকে হয়েছিল? নাগপুর। একটু জটিল মনে হতে পারে যে অনেক জায়গায় প্লেস গুলো বিভিন্ন হয়ে যাচ্ছে, সাল অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রেসিডেন্টের নাম এত মনে রাখা। কিন্তু তোমরা যদি বারবার রিভিশন দাও, তোমরা আমার আগের ক্লাসটা এবং এই ক্লাসটা পর পর দেখো, বারবার রিভিশন করো, দেখতে থাকো, নিজের খাতায় নোট ডাউন করে নিজেরা খাতা তৈরি করো, নিজেদের নোটবুক তৈরি করো এবং বারবার রিভিশন দাও, প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, ঠিক পারবে, অবশ্যই পারবে, সববার মনে থাকবে, কেউ ভুলবে না। তাহলে 1920 যে অধিবেশন, যেটা বার্ষিক অধিবেশন, সেটা নাগপুরে হয়েছিল এবং প্রেসিডেন্ট ছিলেন সি বিজয় রাঘবচারিয়ার। এখানের ইম্পর্টেন্স এই সেশনে কিছু সেভাবে হয়নি, তবে কংগ্রেসের যে কনস্টিটিউশন অফ কংগ্রেস যেটা তৈরি হয়েছিল 1908-এ, তো সেটা একটু অ্যামেন্ডমেন্ট হয়েছিল। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ কংগ্রেস, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস, জাতীয় কংগ্রেসের যে কনস্টিটিউশন ছিল তার কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এই সেশন। এটা ইম্পর্টেন্স। 1920 গেল। এরপরে দুটো সেশন আসবো, খুব ইম্পর্টেন্ট। 1921 আর 1922। 1921 আর 1922। 1921-এ প্রেসিডেন্ট ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসকে সিআর দাসও বলা হয়, এবং অনেক সময় এটা পরীক্ষা আছে দেশবন্ধু কাকে বলা হতো, তাহলে এটা ছিল ওনার টাইটেল, দেশবন্ধু। সিআর দাস 1921, চিত্তরঞ্জন দাস 1921 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল, তার প্রেসিডেন্ট ছিলেন। কোথায় হয়েছিল অধিবেশনটা? আহমেদাবাদ। আহমেদাবাদে 1921 সালে জাতীয় কংগ্রেসের আহমেদাবাদে অধিবেশন বসে এবং তখন প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস। কিন্তু চিত্তরঞ্জন দাস তখন জেলে ছিলেন, তার জন্য অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন, অ্যাক্টিং প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন সিআর দাস, কিন্তু তিনি যেহেতু জেলে ছিলেন, তো কাউকে তো একজন রিয়েল প্রেজেন্ট থাকতে হবে, তো সেই জন্য অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকে। তো অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন হাকিম আজমল খান। হাকিম আজমল খান ছিলেন অ্যাক্টিং প্রেসিডেন্ট 1921-এ যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল আহমেদাবাদে, কিন্তু প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস। এরপর
1922 দেখবো কি হচ্ছে। এই সেশনের খুব একটা সেরকম ইম্পর্টেন্স নেই, কিন্তু 1922 যে সেশনটা হয়েছিল তার কিন্তু খুব ভালো রকম ইম্পর্টেন্স আছে। কিরকম? 1922 প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস। আবার চিত্তরঞ্জন দাস প্রেসিডেন্ট 1922। এটা হয়েছিল গয়া, অর্থাৎ জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস, এবং তিনি বলেছিলেন যে জাতীয় কংগ্রেসের সদস্যদের উচিত যে ব্রিটিশরা যে আমাদের দেশকে চালনা করছে, তো তাদের লেজিসলেচারে আমাদেরকে ঢুকে যেতে হবে, এবং লেজিসলেচারে অর্থাৎ ইলেকশনে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, এবং আমরা লেজিসলেচারের ভেতরে ঢুকে ভেতর থেকে পুরো ভেঙে দেবো ওদের সিস্টেমটা। জাতীয় কংগ্রেস বললো কি না, আমরা ইলেকশনে অংশগ্রহণ করব না, আমরা বাইরে থেকে প্রোটেস্ট করব। 3P পলিসি নিয়েছে কংগ্রেস, আগের ক্লাসে বলেছি আমি। কিন্তু সিআর দাস উনি বললেন না, এটা করলে হবে না, এটা করলে প্রচুর দেরি হবে, আমাদের স্বাধীনতা পেতে প্রচুর দেরি হবে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্বরাজ অর্জন করতে হবে। তো কি করব? 1922 সিআর দাস প্রেসিডেন্ট হলেন গয়া অধিবেশন এবং বললেন যে আমাদের লেজিসলেচারের ভেতরে ঢুকতে হবে, ভেতর থেকে কিন্তু ভেঙে দিতে হবে ব্রিটিশদের সিস্টেমকে। কিন্তু কংগ্রেসের বাকিদের সাথে মতবিরোধ হলো, সেজন্য চিত্তরঞ্জন দাস এবং ওনার সাথে মতিলাল নেহেরু, এনারা দুজনে মিলে গঠন করলেন কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি। কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি, বা আমরা স্বরাজ্য পার্টি নামে বলতে পারি, স্বরাজ্য দল। অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু দুজনে মিলে যখন দেখলেন যে ওনাদের মতবিরোধ হচ্ছে কংগ্রেসের বাকি মেম্বারদের সাথে, তখন 1922 ডিসেম্বরে হলো এই সেশন। তো 1923 জানুয়ারিতেই ডিসেম্বর থেকেই এর ভিত তৈরি হয়ে গেছিল। 1923 জানুয়ারিতে 1 জানুয়ারি ফর্ম হয়ে গেল কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি, অথবা শুধু স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল। কিন্তু এর মেইন লিডার কিন্তু হলেন চিত্তরঞ্জন দাস। তাহলে পরীক্ষায় পড়বে স্বরাজ্য দল কখন তৈরি হয়, কি বলবে? 1923 1 জানুয়ারি। এবার যদি কোথাও 1923 অপশনে না থাকে, তাহলে 1922 ডিসেম্বর, তখন করবো আমরা সেই অপশনটা। তো কে কে করেছিলেন? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এই দুজনের নাম মনে রাখবে। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ্য দল তৈরি করেছিলেন, অর্থাৎ তার আগের নাম কি ছিল? কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি। 1922 কোন অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের? গয়া অধিবেশন হয়েছিল। প্রেসিডেন্ট কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। 1921 প্রেসিডেন্ট কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিলেন? হাকিম আজমল খান। কোথা থেকে হয়েছিল 1921 জাতীয় কংগ্রেসের অধিবেশন? আহমেদাবাদ থেকে। তাহলে 1921 1922 ইম্পর্টেন্ট। এরপর আসে জাতীয় কংগ্রেসের পরের বছরের ইম্পর্টেন্ট সেশন, অর্থাৎ 1923। 1922 দেখলাম চিত্তরঞ্জন দাস ছিলেন, 1921-22 পরপর তিনি ছিলেন। 21 ছিলেন অ্যাক্টিং প্রেসিডেন্ট হাকিম আজমল খান। এবার আসবো 1923। কেন গুরুত্বপূর্ণ 1923 সাল? জাতীয় কংগ্রেসের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ 1923 সাল? 1923 সালে প্রেসিডেন্ট হলেন আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ হলেন 1923 এর প্রেসিডেন্ট। প্লেস দিল্লি। অর্থাৎ 1923 সালে জাতীয় কংগ্রেসের দিল্লি অধিবেশন হলো এবং সেখানে প্রেসিডেন্ট হলেন আবুল কালাম আজাদ। ইম্পর্টেন্স কি এই সেশনটা? আবুল কালাম আজাদ যখন এই সেশনটায় অংশগ্রহণ করছেন, তখন তার বয়স 35 বছর। এবং উনি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট। কি বললাম? ইয়ংগেস্ট প্রেসিডেন্ট। এখান থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে দেখো।
জাতীয় কংগ্রেসের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যান্সার আবুল কালাম আজাদ। জাতীয় কংগ্রেসের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ। তিনি কত বছর বয়সে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? প্রথমবারের জন্য 35 বছর বয়সে। 1923 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস অধিবেশন কোথায় বসেছিল? দিল্লিতে। 1923 খ্রিস্টাব্দে দিল্লিতে যে অধিবেশন বসেছিল জাতীয় কংগ্রেসের, তার সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ। ইয়ংগেস্ট প্রেসিডেন্ট অফ আইএনসি আবুল কালাম আজাদ, 1923 দিল্লি অধিবেশন, 35 বছর বয়সে প্রেসিডেন্ট। খুব ইম্পর্টেন্ট সেশন। এরপরে দেখব 1924 সালটা 1923 সালের মতো ইম্পর্টেন্ট। 1924 সালে কি হয়েছিল? প্রেসিডেন্ট ছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। এটাই প্রথমবার এবং এটাই শেষবার। আর কোনোদিন একবারের জন্য গান্ধীজি আইএনসি প্রেসিডেন্ট হননি। 1924 খ্রিস্টাব্দে প্রথমবার এবং শেষবারের মতো মহাত্মা গান্ধী আইএনসি প্রেসিডেন্ট হয়েছিলেন এবং অধিবেশন কোথায় হয়েছিল? বেলগাঁও। তাহলে প্রশ্ন আসবে যে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কি নির্বাচিত হয়েছিলেন? তো হ্যাঁ, হয়েছিলেন। কখন হয়েছিলেন? 1924 খ্রিস্টাব্দে। সেশনটা কোথা থেকে হয়েছিল? বেলগাঁও থেকে। তাহলে 1924-এ বেলগাঁও অধিবেশন জাতীয় কংগ্রেসের হয়েছিল। সেখানে প্রেসিডেন্ট কে ছিল তোমরা বলতে পারবে? প্রেসিডেন্ট ছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী আর কোনোবার কি আইএনসির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? না, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। একবারের জন্যই মনোনীত হয়েছিলেন গান্ধীজি প্রেসিডেন্ট মহাত্মা গান্ধী। 1924 সাল, প্লেস হচ্ছে বেলগাঁও। এরপরে আসবো তার পরের বছর 1925 সাল। দেখতে পাচ্ছ যে পরপর এখন আমরা 7 থেকে শুরু করেছি, তারপর অনেক কিছু আমরা 8, 9, 11, 17, 19, 20, 21, 22, 23, 24, 25 পরপর। খুব ইম্পর্টেন্ট সেশন সবগুলো। 1925-এ প্রেসিডেন্ট হলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। প্লেস ছিল কানপুর। অর্থাৎ 1925 সালে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশন হয়েছিল। কানপুর অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু। ইম্পর্টেন্স: ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি। অর্থাৎ সরোজিনী নাইডু হলেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি, অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের। যখন 1917-এ আমি অ্যানি বেসান্তের নাম বললাম, যে 1917-এ অ্যানি বেসান্ত ক্যালকাটা থেকে যে অধিবেশনটা হয়েছিল সেখানে প্রেসিডেন্ট ছিলেন এবং ইম্পর্টেন্স ছিল, তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট হলেন সরোজিনী নাইডু। এই দুটো প্রশ্ন খুব গোলায় এবং পরীক্ষার খাতায় ম্যাক্সিমাম জন ভুল করে আসে। এটা খুব ভালোভাবে মাথায় গেঁথে নাও। প্রথম ভারতীয় মহিলা বললে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট বললে অ্যান্সার করব সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বললে অ্যান্সার করব অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ভারতীয় ছিলেন না, তিনি ব্রিটিশ ছিলেন। সুতরাং ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যানি বেসান্ত, 1917 ক্যালকাটা অধিবেশন। এবং ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি 1925 কানপুর অধিবেশন, সরোজিনী নাইডু। যে 1917, 1925 দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, ইনি ফার্স্ট ওমেন ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট, উনি ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি। তো এই দুটো পরীক্ষায় গোলানোর জন্যই দেয়, যাতে ছেলেমেয়েরা ভুল করে। তো এটা কিন্তু ভুল যেন না হয় সেটার দিকে লক্ষ্য রাখবে। 1925 গেল, এবার আসছি 1928। 1928 সালে প্রেসিডেন্ট ছিলেন আবার মতিলাল নেহেরু। কোথা থেকে ছিলেন, অর্থাৎ অধিবেশনটা কোথায় হয়েছিল? 1928-এ মতিলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন ক্যালকাটাতে।
মতিলাল নেহরু আর একবার কখন প্রেসিডেন্ট ছিলেন বলতে পারবে? মনে করো। 1919-এ। কোন অধিবেশন? অমৃতসর অধিবেশন। 1919-এ অমৃতসর অধিবেশনেও কিন্তু মতিলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন। আর তখন ওই খিলাফত মুভমেন্ট চলছিল, সেটা রেজলিউশন পাস হয়েছিল যে কংগ্রেস সাপোর্ট করবে। এবং 1928-এ মতিলাল নেহরু ক্যালকাটা থেকে আবার প্রেসিডেন্ট হলেন, ক্যালকাটা অধিবেশনে প্রেসিডেন্ট হলেন মতিলাল নেহরু। ইম্পর্টেন্স কি? অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফরমেশন হলো এই সেশনের মাধ্যমে। 1928 সালের প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহরু। অধিবেশনটা হয়েছিল কলকাতায় এবং ইম্পর্টেন্স হচ্ছে এই সময় প্রতিষ্ঠা হলো অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস 1928-এ। এরপর আসবো 1929। 1929 সালটা জাতীয় কংগ্রেসের ইতিহাসে খুব 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 গুরুত্বপূর্ণ। খুব ভালো করে এই একটা সেশন বিশেষ করে তোমরা মনে রাখবে। 1929-এ প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু এবং অধিবেশনটা হয়েছিল লাহোরে। 1929-এর লাহোর অধিবেশন হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের এবং প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। এই সেশনের ইম্পর্টেন্স কি? প্রথমবারের জন্য পূর্ণ স্বরাজ, প্রথমবারের জন্য পূর্ণ স্বরাজ এর দাবি উত্থাপিত হয়েছিল এই সেশনে। পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়েছিল 1929 সালের লাহোর অধিবেশনে জাতীয় কংগ্রেসের। প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। পূর্ণ স্বরাজ টার্মটা প্রথমবারের জন্য উচ্চারণ হয় এবং পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়। আরেকবার আমি বলেছিলাম স্বরাজ টার্মটা প্রথম উত্থাপিত হয়েছিল কোন সেশনে? আগের ক্লাস দেখে থাকলে অবশ্যই বলতে পারবে। 1906-এ ক্যালকাটা অধিবেশন হয়েছিল, দাদাভাই নওরোজি প্রেসিডেন্ট ছিলেন। 1929 সালে জওহরলাল নেহেরু লাহোর অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন। পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয় এবং এই অধিবেশনে ঠিক হয় যে 1930-এর 26শে জানুয়ারি ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হবে এবং স্বাধীনতা দিবস পালন করা হবে। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি, সেটা আমরা সবাই জানি। এই 26শে জানুয়ারি দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি পালিত হয় এবং সেটা সোর্স হচ্ছে এই 1929-এর লাহোর সেশন। এই সেশনে ঠিক করা হয় যে 1930-এর 26শে জানুয়ারি ভারতের পতাকা উত্তোলিত এবং স্বাধীনতা দিবস পালন করা হবে। তো সেই 26শে জানুয়ারি থেকে আমাদের প্রজাতন্ত্র দিবস প্রতি বছর পালন করা হয়। তো 1929 সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইএনসি সেশনগুলোর মধ্যে। পূর্ণ স্বরাজের দাবি প্রথমবার উত্থাপিত হয়। প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। লাহোর অধিবেশন, সেই থেকেই 26শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সোর্স। এবার পরের সেশন গুরুত্বপূর্ণ 1931। 1929 এবং 1931 প্রেসিডেন্ট ছিলেন বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, এবং প্লেস ছিল করাচি। তাহলে 1931 সালে জাতীয় কংগ্রেসের করাচি সেশন হয়েছিল এবং প্রেসিডেন্ট ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ইম্পর্টেন্স কি ছিল না, এই সেশনে ফান্ডামেন্টাল রাইটস এর রেজলিউশন পাস হয়েছিল। ফান্ডামেন্টাল রাইটস এর রেজলিউশন পাস হয়েছিল। গান্ধী আরউইন প্যাক্টের রেজলিউশন পাস হয়েছিল।
1931 গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল, তার রেজলিউশন পাস, ফান্ডামেন্টাল রাইটস এর রেজলিউশন পাস, সব কিন্তু হয়েছিল আইএনসির করাচি সেশনে। 1931 সালে করাচি সেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, প্রেসিডেন্ট ছিলেন বল্লভভাই প্যাটেল। প্রশ্ন আসবে ফান্ডামেন্টাল রাইট রেজলিউশন পাস হয়েছিল আইএনসির কোন সেশনে? তো অ্যান্সার কি করবে? করাচি সেশন। কত সালে হয়েছিল? 1931। প্রেসিডেন্ট কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এবার 1934 প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ, প্লেস বোম্বে। 1934 জাতীয় কংগ্রেসের বোম্বে অধিবেশন, প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনি পেশায় ছিলেন একজন শিক্ষক। রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রেসিডেন্ট 1934 বোম্বে অধিবেশনে। ইম্পর্টেন্স কি ছিল? এখানেও কংগ্রেসের কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট হয়েছিল। তাহলে কি? অ্যামেন্ডমেন্ট ইন কনস্টিটিউশন অফ কংগ্রেস। 1920 যখন সি বিজয় রাঘবচারিয়ার ছিলেন নাগপুর থেকে, তখনও কিন্তু কনস্টিটিউশন অফ কংগ্রেসের অ্যামেন্ডমেন্ট হয়েছিল। তখন লিঙ্গুইস্টিক বেসিসে হয়েছিল। এখন আবার অ্যামেন্ডমেন্ট হলো 1934 বোম্বে অধিবেশনে। 1931 গেল বল্লভভাই প্যাটেল করাচি সেশন, আর 1934 বোম্বে সেশন রাজেন্দ্র প্রসাদ। পরপর সাল ওয়াইজ তোমরা পড়বে, মুখস্থ করবে, বারবার পড়বে, খাতায় লিখবে, রিভিশন দেবে, দেখবে ঠিক পারবে। এরপর যখন এমসিকিউ সলভ করবে তখন আস্তে আস্তে সব প্র্যাকটিস হয়ে যাবে। পড়তে থাকো, দেখবে অবশ্যই ইন্টারেস্ট পাচ্ছ। এবং আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে তোমরা পড়াশোনাটা করো, ফলো করো এইভাবে পরপর, ইয়ার, প্রেসিডেন্ট, প্লেস, ইম্পর্টেন্স, এইভাবে। এবং ইম্পর্টেন্ট সেশনগুলো আমি সমস্ত কিছু করিয়ে দিচ্ছি, তো সেগুলোই পড়ো, এর বাইরে কিছু আসবে না। 1934 গেল, এবার 1936। 1936 প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু, প্লেস লখনৌ। ইম্পর্টেন্স কিছু নেই সেরকম, শুধু জেনে রাখো যে কে ছিল। 1937 আবার প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু, প্লেস ফাইজপুর। এই সেশনের একটা খুব ভালো ইম্পর্টেন্স আছে, এটা হচ্ছে আইএনসির ফার্স্ট ভিলেজ সেশন। আইএনসির ফার্স্ট ভিলেজ সেশন। তাহলে এই প্রশ্নটা আছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভিলেজ সেশন কখন হয়েছিল? তো অ্যান্সার কি বলবে? 1937 সালে। কোথায় হয়েছিল? ফেইজপুরে। প্রেসিডেন্ট কে ছিলেন? জওহরলাল নেহেরু। তাহলে 1937 জাতীয় কংগ্রেসের ফেইজপুর অধিবেশন হয়েছিল, এটা প্রথম ভিলেজ সেশন, এবং প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। এরপরে আসছি জাতীয় কংগ্রেসের সেশনের মোস্ট ইম্পর্টেন্ট দুটো সেশন। এরপর 1938 সাল, প্রেসিডেন্ট নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রেসিডেন্ট হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। প্লেস হরিপুরা। 1938 সালে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশন হলো। প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে হবে এটার পুরো ব্যাপারটাই দেখতেন গান্ধীজি। তিনি নমিনেট করতেন যে এবারে প্রেসিডেন্ট এ হবে, এবারে প্রেসিডেন্ট এ হবে। উনি নিজে একবারের জন্য মাত্র প্রেসিডেন্ট হয়েছিলেন 1924 বেলগাঁও থেকে, এবং ওটাই প্রথমবার, ওটাই শেষবার। তো তারপর 1936, 37 জওহরলাল নেহরু পরপর দুবার হলো। 1938 গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোসকে মনোনীত করলেন। হরিপুরা এই জায়গাটা গুজরাটের একটা জায়গা। হরিপুরা জায়গাটা গুজরাটের একটা
জায়গা। 1938-এ হরিপুরা অধিবেশন হলো জাতীয় কংগ্রেসের এবং নেতাজি সুভাষচন্দ্র বোস হলেন প্রেসিডেন্ট। এই সেশনের ইম্পর্টেন্স কি? ন্যাশনাল প্ল্যানিং কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রতিষ্ঠিত হলো এবং আন্ডার চেয়ারম্যানশিপ অফ জওহরলাল নেহেরু। খুব ভালো করে লিখে রাখো। 1938-এ জাতীয় কংগ্রেসের হরিপুরা সেশন, যেটা কিনা গুজরাটে অবস্থিত। প্রেসিডেন্ট হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হলো আন্ডার চেয়ারম্যানশিপ অফ জওহরলাল নেহেরু। এরপর আসছে 1939 সাল। (1938) গেল হরিপুরা অধিবেশন, প্রেসিডেন্ট হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এবার 1939 সাল হয়েছিল। অধিবেশনটা জায়গাটার নাম ত্রিপুরী। ত্রিপুরার সাথে কেউ গুলিয়ে ফেল না, জায়গাটার নাম ত্রিপুরী। এটা মধ্যপ্রদেশের অবস্থিত। তো 1939 সেকেন্ড টাইমের জন্য প্রেসিডেন্ট হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু ওনার এই প্রেসিডেন্ট হওয়ার পিছনে একটা বড় সড়ো কাহিনী আছে, সেটা বলবো। গান্ধীজি ছিলেন নরমপন্থী, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন চরমপন্থী। 1939-এ প্রেসিডেন্ট হওয়ার জন্য গান্ধীজি জওহরলাল নেহরুকে আবার বললেন যে তুমি এবারে প্রেসিডেন্ট হও। তো নেহরু বললেন যে না, নেতাজির বিরুদ্ধে আমি দাঁড়াতে পারবো না, কেননা এক সময় নেতাজি সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু খুব ভালো বন্ধু ছিলেন। তো তখন গান্ধীজি আজাদকে বললেন, আবুল কালাম আজাদকে, যে তুমি নেতাজির অপোজিটে দাঁড়াও ইলেকশনে এবারে প্রেসিডেন্টের জন্য। তো আজাদও নেতাজিকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। তো উনি বললেন না, আমিও দাঁড়াতে পারবো না ওনার বিরুদ্ধে। তখন গান্ধীজি জোর করে পট্টভি সীতারামাইয়াকে প্রেসিডেন্ট হিসেবে ওনার দিক থেকে মনোনয়ন দিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে ফাইট হলো এবং ইলেকশনে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রচুর ভোটে জিতে গেল এবং 1939-এর সেকেন্ড টাইমের জন্য তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ত্রিপুরী থেকে। ত্রিপুরী অধিবেশনে, মধ্যপ্রদেশে কিন্তু জায়গাটা ত্রিপুরাই নয়, হ্যাঁ ত্রিপুরী। তো পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে জিতলেন, গান্ধীজি মনক্ষুণ্ণ হলেন। তো কিছুদিন প্রেসিডেন্টশিপ থাকার পর নেতাজি দেখলেন যে ম্যাক্সিমাম মানুষজন সবাই গান্ধীজির কথা মতোই চলে। তো গান্ধীজি যদি ওনার সঙ্গে সাপোর্টে না থাকেন তাহলে কিন্তু কংগ্রেসের বিভিন্ন কাজকর্ম করা তার পক্ষে অসম্ভব। তাই তিনি প্রেসিডেন্টশিপ ত্যাগ করে দিলেন, অর্থাৎ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন এবং তার পরিবর্তে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার পর গান্ধীজি প্রেসিডেন্ট করলেন রাজেন্দ্র প্রসাদকে। গান্ধীজি রাজেন্দ্র প্রসাদকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জায়গায় পাঠালেন প্রেসিডেন্ট হিসাবে 1939-এ। নেতাজি জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৈরি করলেন ফরওয়ার্ড ব্লক। তাহলে এখান থেকে প্রশ্ন, প্রথমে 1938 সেশন থেকে প্রশ্ন আসবে। নেতাজি সুভাষচন্দ্র বোস হরিপুরা অর্থাৎ গুজরাটের একটি জায়গা, সেই অধিবেশনে ছিলেন প্রথমবারের জন্য। ন্যাশনাল প্ল্যানিং কমিটি কোন সালে তৈরি হয়েছিল? 1938-এ। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন তখন প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানশিপ ছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটির জওহরলাল নেহরু। 1939-এ নেতাজি সুভাষচন্দ্র বোস আবার প্রেসিডেন্ট হলেন। পুরো কাহিনীটা বললাম এর পিছনে, পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে। তো উনি দেখলেন গান্ধীজির সঙ্গে মতবিরোধ হচ্ছে, তাই তিনি ছেড়ে দিলেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন কংগ্রেস থেকে বেরিয়ে এসে, এবং গান্ধীজি প্রেসিডেন্ট করে দিলেন রাজেন্দ্র প্রসাদকে। এটা হয়েছিল ত্রিপুরী, অর্থাৎ মধ্যপ্রদেশের একটি জায়গা, ত্রিপুরী অধিবেশনটি হয়েছিল। এটা গেল 1939-এর কাহিনী। তো খুব ইম্পর্টেন্ট এই দুটো সেশন, তোমরা ভালো করে
মাথায় ঢুকিয়ে নাও। এবার 1940 প্রেসিডেন্ট আবার আবুল কালাম আজাদ, এটা রামগড় থেকে। 1940 সালে জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন হয়েছিল এবং প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম আজাদ। এরপর 1941 থেকে 1946 এই সময়টায় 1942 ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তারপর ক্রিপস মিশন, ওয়াভেল প্ল্যান, এগুলোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময় কংগ্রেসের কোনো সেশন হয়নি, নো সেশন। কংগ্রেসের কোনো সেশন কিন্তু 46 পর্যন্ত হয়নি। আমরা ধরে নিতে পারি যে এই সময় আবুল কালাম আজাদই প্রেসিডেন্ট ছিলেন, যেহেতু কোনো সেশন হয়নি এবং তার আগে আবুল কালাম আজাদই ছিলেন। এরপরে 1947 অর্থাৎ স্বাধীনতার ইয়ার, ভারত স্বাধীন হচ্ছে এবারে, আমরা কিন্তু আস্তে আস্তে একদম শেষের দিকে চলে এসেছি। 1947 সালে প্রেসিডেন্ট জেবি কৃপালিনী, স্থান হচ্ছে মিরাট। 1947 সালে মিরাট অধিবেশন হলো জাতীয় কংগ্রেসের, প্রেসিডেন্ট হলেন জেবি কৃপালিনী। অনেক ছেলেমেয়ে ভুল করে জেবি কৃপালিনী নামটা শুনে যে এটা কোনো মহিলা, তো বলে রাখি জেবি কৃপালিনী কিন্তু একজন ছেলে। তো জেবি কৃপালিনী 1947 সালে মিরাট অধিবেশন যেটা হয়েছিল সেখানে প্রেসিডেন্ট ছিলেন জেবি কৃপালিনী। স্বাধীনতার সময় উনি প্রেসিডেন্ট ছিলেন। আর যদি প্রশ্ন আসে এরকম স্বাধীনতার পরবর্তী সময় প্রেসিডেন্ট কে ছিলেন, 1948 প্রেসিডেন্ট ছিলেন পট্টভি সীতারামাইয়া। 1947 অর্থাৎ স্বাধীনতার সময় জেবি কৃপালিনী, মিরাট অধিবেশন, ভারত স্বাধীন হয়ে গেল। এরপর ভারত স্বাধীন হয়ে গেল 1948, ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে জাস্ট 1948 পট্টভি সীতারামাইয়া। তারপর তো আমাদের 1950 আমাদের কনস্টিটিউশন তৈরি হয়ে যাচ্ছে এবং 1949 26 নভেম্বর সেটা গৃহীত হচ্ছে। 1950 26 জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হচ্ছে। তারপর বাকি ইতিহাস আমরা আবার এরপর ওই দিকটা পুরো এই পার্টটা ভারতীয় সংবিধানের পার্টে চলে গেল, অর্থাৎ আমরা ইন্ডিয়ান পলিটির সমস্ত চ্যাপ্টারের সংবিধানের ডিটেলস এগুলো পাবো। ইতিহাসে এতটা পর্যন্ত আমাদের আইএনসি জানতে হবে এবং পড়তে হবে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, তোমরা খুব ভালো করে পড়বে। আমার ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুটো ক্লাসে পুরো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সমস্ত ইম্পর্টেন্ট সেশনগুলো কভার করা হলো। আগের ক্লাসটার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। এবং যে সাল ওয়াইজ ইম্পর্টেন্ট সেশনগুলো কোথায় কোথায় হলো, কে কে প্রেসিডেন্ট ছিলেন, কোন সালে হলো, ইম্পর্টেন্স, এগুলো তোমরা বারবার পড়বে। কোনো জায়গায় কিছু কনফিউশন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে কোন সেকশনগুলোই তোমরা আরো ক্লাস চাও, কোন জায়গায় বুঝতে পারোনি। এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করতে পারো। এবং জানিয়ে রাখি আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন রাত্রি 9টা থেকে প্রতি সপ্তাহে টপিক চেঞ্জ হয় এবং বিভিন্ন টপিকের ওপর কুইজ হয়। রাত্রি 9টা থেকে কুইজ হয় আমাদের, তো তোমরা সেখানেও পার্টিসিপেট করো, জয়েন করো। কারা কারা জয়েন করতে ইচ্ছুক সেটাও তোমরা কমেন্ট করে জানাও এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্কও তোমরা পাবে। তো সবাইকে আরেকবার বলে দিই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলো। তারপর থেকে আমরা একদম স্বাধীনতা পর্যন্ত সেশনগুলো সমস্ত কিছু মনে রাখবো, মুখস্থ রাখবো। এখান থেকে অনেক প্রশ্ন আমরা পাবো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, উইশ ইউ অল দ্য বেস্ট।